অনেক অপেক্ষার পর রাভি তেজা ও শ্রীলীলা অভিনীত ম্যাচ যাত্রা সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা পুলিশ ভ্যান নিয়ে কয়েকজন পুলিশ একটা বাগান বাড়ির দিকে আগাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে সেই বাগান বাড়িতে। এখানে এসআই ফানিন্দ্রা তার দলবল নিয়ে একটা নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে এসেছিল। এই বাগান বাড়িটা আসলে মন্ত্রীর ছেলের। মন্ত্রীর ছেলে তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সেখানেই বসে থেকে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ফানিন্দ্রা আর মন্ত্রীর ছেলেকে জিজ্ঞেস করতে থাকে ওই ছেলেটার সম্পর্কে। তখন মন্ত্রীর ছেলেটা ওর দিকে রাগান্বিত ভাবে তাকায়। এতে অনেকটাই ভয় পেয়ে যায় ফানিন্দ্রা। তারপর মন্ত্রীর ছেলেটার হাতে একটা কুঠার নেয় আর উপরের দিকে তাকায়। দেখা যায় ছেলেটাকে উপরেই মেরে টানিয়ে রেখেছিল। সেই কুঠারটা ছুঁড়ে মারাতেই ছিঁড়ে পড়ে যায় সেই ছেলেটা। তখন মন্ত্রীর ছেলে বলে ওঠে, ওর কত বড় সাহস, ও আমার বোনকে ভালোবেসেছে। প্রথমে ওকে আমি ভয় দেখিয়েছিলাম, অনেক করে বুঝিয়েছি, কিন্তু তারপরে ও কিছুতেই মানেনি। এর জন্য ওকে মারতে আমি বাধ্য হই। এখন ওর লাশ নিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি কিছু জানি না। সাথে সাথেই ফানিন্দ্রা কল লাগায় তার বসকে এবং সবকিছু খুলে বলে। তখন ওর বস ওকে বলে দেয়, এমনভাবে সবকিছু সিস্টেম করো যাতে মনে হয় ছেলেটা নিজে নিজেই মারা গেছে, আর ওর পকেটে একটা চিঠি লিখেও ঢুকিয়ে দাও। এরাও ঠিক ওর বসের কথা মতোই কাজ করে। সব কাজ শেষে ওই ছেলেটার লাশ নিয়ে গিয়ে ফেলে রেখে আসে একটা লেন লাইনের ওপর। তারপর আবারও বসকে কল দিয়ে সবকিছু জানায়। এই কথাটা শুনে কেন জানি ভয়ে কেঁপে ওঠে ওর বস, আর বলে, তুমি এই ভুলটা কেমনে করলে? ওখানে লাশটা কোনোভাবেই ফেলা উচিত হয়নি, ওটা তো আমাদের এরিয়া না, তাড়াতাড়ি ওখান থেকে গিয়ে লাশটা সরিয়ে ফেলো। তবে বস এরকম বিহেভ কেন করছে আগামাথা কিছুই বুঝতে পারে না ফানিন্দ্রা। ঠিক তখনই এন্ট্রি হয় রেলওয়ে এসআইয়ের। ওর নাম লক্ষ্মণ ভেরি। রেল লাইনের ওপরে যে একটা লাশ পাওয়া গেছে এই খবরটা তাকে সে একজন কনস্টেবল জানায়। সাথে সাথেই লক্ষ্মণ চলে যায় সেই জায়গায়। গিয়ে দেখতে পায় ফানিন্দ্রা তার দলবল নিয়ে ওখানে ইনভেস্টিগেশন করছিল। লক্ষ্মণকে আসতে দেখে ওর কাছে এগিয়ে যায় ফানিন্দ্রা আর বলে, ফাইল একটা সাইন করে দিন, তাহলে আমাদের লাশটা আমরা নিয়ে চলে যাব। এটা দেখেই বোঝা যাচ্ছে যে ছেলেটা নিজে নিজেই মারা গেছে, আর ওর পকেটে পাওয়া গিয়েছিল একটা নোট। এই জন্য সাইনটা দিয়ে দিলে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কিন্তু লক্ষ্মণ বলে, এত তাড়াহুড়া কিসের, মাত্র তো আমি আসলাম, একটু দেখি তারপর না হয় সাইনটা করি। সে আরো বলে, আমার মনে হচ্ছে না ছেলেটা নিজে নিজে মারা গেছে। তারপর সে নোটটা দেখে বলে, এটা তো ওর হাতের লেখা কোনোভাবেই হতে পারে না। আমি যতদূর জানি ওই ছেলেটা তো এমবিএ করা একজন গ্র্যাজুয়েট, আর এই নোটের হাতের লেখাটা দেখে মনে হচ্ছে বড়জোর 6 ফেল করা কোনো একজন ছাত্রের। এখানে কি ঘটেছিল, কেন ঘটেছিল, এগুলো সবকিছু সত্য জানতে হবে আমাকে। তবে তারপর ওর কোনো কথা না শুনেই বারবার সাইনটা করতে বলছিল ফানিন্দ্রা। তখন খানিকটা রেগে যায় লক্ষ্মণ আর ওর হাতটা ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই দিক দিয়ে একটা ট্রেন আসছিল, কিন্তু তারপরে ওর হাতটা ছাড়ছিল না লক্ষ্মণ। এটাতে অনেক ভয় পেয়ে যায় ফানিন্দ্রা। সে মনে মনে ভাবছিল আজকে তো নিশ্চিত মৃত্যু। দেখা যায় ওদের কাছাকাছি এসে ট্রেনটা অন্য লাইন দিয়ে চলে যায়। তখন লক্ষ্মণ বলে, আপনি ভুল ট্র্যাকে আসছেন, ভালোভাবে ইনভেস্টিগেশন করার পরে এই কেসটা ক্লোজ করা হবে, আর সেটা করব আমি। তারপর ওর থেকে মন্ত্রীর ছেলে সম্পর্কে সবকিছু জানে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসে মন্ত্রীর ছেলের হাইড আউটে। এসে ওদেরকে মারধর করতে শুরু করে। ওদের কেন মারধর করছে এটা যখন ওরা জানতে চায়, তখন স্টেশনের বিভিন্ন জিনিসপত্র দেখায় ওদের হাইড আউটে, আর বলতে থাকে তোমরা স্টেশন থেকে এগুলো চুরি করে এনেছো। কিন্তু আসল সত্য তো এটাই যে লক্ষ্মণ নিজেই ওদের হাইড আউটে এগুলো নিয়ে গিয়ে রেখে এসেছিল, যেন এই কারণ দেখে ওদেরকে মারধর করতে পারে। অনেকক্ষণ মারার পরে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে লক্ষ্মণ। তারপর আবার নিজেই ওদেরকে হাসপাতালেও অ্যাডমিট করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মন্ত্রী চলে আসে তার ছেলেকে দেখার জন্য, আর ওর ছেলেকে লক্ষ্মণ যে হাসপাতালে এনেছিল এই জন্য ওকে ধন্যবাদ জানায়। আর অনেক রাগান্বিত স্বরে বলতে থাকে, কার এত বড় সাহস যে আমার ছেলের গায়ে হাত তুলেছে? তখন লক্ষ্মণ হাসতে হাসতে বলে উঠেছে, ওটাও আমি। এটাতে অনেক রেগে যাবে মন্ত্রীটা লক্ষ্মণের ওপর, কিন্তু লাভ তেমন একটা হয় না। লক্ষ্মণ একটু এরকম প্রকৃতিরই মানুষ। পরদিন সকালবেলাতেই দেখা যায় লক্ষ্মণ ও তার দাদা চলে আসে একটা মেয়ে দেখার জন্য। বয়স অনেক হয়ে গেছে লক্ষ্মণের, কিন্তু এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি, আর আপন বলতে শুধু ওর দাদাই ছিল। মেয়েটাকে দেখে খুব পছন্দ হয়ে যায় লক্ষ্মণের। তারপর ওরা দুজনে একা একা একটু কথা বলে। মেয়েটাও পছন্দ করে লক্ষ্মণকে। সন্ধ্যার সময় মেয়েটা আবার কল দেয় লক্ষ্মণকে। তারপরে দুজনে আবার মধুর কথা বলতে থাকে। এদিকে লক্ষ্মণের দাদা কল দেয় আবার মেয়েটার বাবাকে, আর লক্ষ্মণের সম্পর্কে আবোল তাবোল কথা বলতে শুরু করে। সে নাকি অনেক বড় মেয়েবাজ একটা ছেলে, তারপর সে নাকি আবার নেশা পানীয় করে, আরো অনেক বাজে বাজে কথা বলতে থাকে লক্ষ্মণের সম্পর্কে। মেয়েটার সাথে কথা বলা শেষ করে যখন লক্ষ্মণ এখানে আসে, তখন দেখতে পায় ওর দাদা ওর সম্পর্কে আজে বাজে কথা বলছে মেয়েটার বাবাকে। তখন দাদাকে অনেক কথা শোনায়।
সাথে সাথে দাদা সেখান থেকে দৌড়ে যে একটা ঘরের মধ্যে আর আটকে দেয় দরজা। বাহির থেকে দাদাকে এটা ওটা বলেই যাচ্ছিল লাক্সমান। আমি তো আগে বুঝতে পারিনি যে আমার যে এতগুলো বিয়ে ভেঙেছে এগুলো তাহলে তুমি ঘরের মধ্যে থেকেই করেছো। তুমি হচ্ছে আমার ঘরের বিভীষণ। দাদা তখন বলে আমি জীবিত থাকতে তোকে কোনো দিনও বিয়ে করতে দিব না, কারণ আমি খুব ভালো করেই জানি তুই বিয়ে করার পর দিনে আমাকে পাঠিয়ে দিবি ওল্ড এজ হোমে। তখন লাক্সমান বলে না না, আমি ওই রকম করবো না কখনো। কিন্তু দাদা বলে আমি তোর দাদা, একই কথা আমি আমার বাবাকেও বলেছিলাম, কিন্তু আমি বিয়ে করে আনার 6 মাস পরে বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম সেই জায়গায়। এই জন্য আমি কোনো রিস্ক নিতে পারবো না। আর তুই যেহেতু আমার রক্ত, তো তোর উপর আমার তো ইউটিউব কনফিডেন্স আছেই। ঠিক তখনই দেখা যায় আবার ওই মেয়েটা কল দেয় লাক্সমানকে আর গালিগালাজ করে ফোনটা কেটে দেয়। এই বিয়েটাও হয় না ওর। এদিকে দেখা যায় এসপি অফিসের বাহিরে একটা লোক দাঁড়ানো ছিল। তারপর ওকে ভেতরে ডাকা হয়। আসলে এই হচ্ছে আন্ডারকভার এজেন্ট। সে এসপিকে শিলাবতী নামের এক ধরনের গঞ্জিকা এনে দেখায়। বিশাখাপাটনামে এটার প্রচুর চাষাবাদ হয়। ওখানে কিছু কিছু গ্রাম আছে যেখানে চাষিরা কোনো ফসল ফলাদি ফলায় না, শুধুমাত্র তারা এই গঞ্জিকার চাষ করে। এটার দাম কেজিতে প্রায় 5,000 থেকে শুরু হয়। ওই জায়গা থেকে যত দূরে যায় এই গঞ্জিকাগুলো এটার দাম ততটাই বাড়তে শুরু করে। গোটা দেশের সকল জায়গাতে এটার সাপ্লাই করা হয় ওই জায়গা থেকেই। তবে সবচেয়ে বেশি সাপ্লাই করা হয় কলকাতায়। আর ওই গঞ্জিকার বস্তাগুলোতে একটা করে স্ট্যাম্প লাগানো হয়। ওই স্ট্যাম্পটা দেখলে কোনো পুলিশ বা কারোরই ধরার ক্ষমতা নেই এই বস্তাগুলো। আসলে এর যে মালিক ছিল সে অতটাই ভয়ঙ্কর ছিল। যদিও কেউ ভুলে সেটা ধরে ফেলে তাহলে তার পরিণতি হয় শুধুমাত্র মৃত্যু। ওনার নাম শিবহুদু। তখন ওই আন্ডারকভার এজেন্ট বলে স্যার, আমি 6 মাস ধরে ওর দলেই আছি। ওর বিরুদ্ধে আমি অনেক প্রমাণই সংগ্রহ করেছি, আর সবকিছুই পেন ড্রাইভেই ভরা আছে। আমরা চাইলেই এখন ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি, কিন্তু এসপি বলে এখনো সময় হয়নি। আরও একজন আছে যার সম্পর্কে তোমার প্রথমে কিছু জানতে হবে। ওর নাম পাথরা। সে কলকাতায় বসবাস করে। শিবহুদু যেহেতু গঞ্জিকা কলকাতায় পাঠায়, তো আমার মনে হচ্ছে যে ওদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। তুমি এটা নিয়ে একটু ইনভেস্টিগেট করো। এদিকে দেখা যায় লাক্সমান তার দাদাকে জানে আমার ট্রান্সফার হয়ে গেছে দাদা। ওর কথাটা শুনে তো দাদা প্রথমে একটু খুশিই হয়, কিন্তু লাক্সমান ওর খুশিগুলো মাটি করে দিয়ে বলে আমি ওখানে এবার আর তোমাকে নিয়ে যাচ্ছি না দাদা। তুমি যদি আমার সাথে থাকো তাহলে এই জন্মে তো আমার কোনোদিন বিয়ে হবে না। এর জন্য এবার তোমাকে আমি ওল্ড এজ হোমে পাঠাবো। কিন্তু কোনোভাবেই সেখানে যেতে চায় না দাদা। তবে লাক্সমানও তো কম নয়, আগে থেকেই সে সব ব্যবস্থা করেই রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ওল্ড এজ হোম থেকে লোকজন এসে ধরে নিয়ে যায় ওর দাদাকে। পরদিন সকালবেলাতেই লাক্সমান চলে আসে সেই জায়গায়। ওকে নেওয়ার জন্য অনেকগুলো কনস্টেবল এসেছিল। তারপর লাক্সমান যখন স্টেশনটা ঘুরে বেড়াচ্ছিল তখন দেখতে পাচ্ছিল স্টেশনের মধ্যে খুব বাজে অবস্থা করে রেখেছে ওরা। এটাকে দেখে একদমই স্টেশন মনে হচ্ছিল না। এমনকি স্টেশনের মধ্যে ওরা গরু ছাগল পালছিল। লাক্সমান যখন ঘুরে ঘুরে স্টেশনটা দেখছিল ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় সেই স্টেশনের মধ্যেই দাঁড়িয়ে 3 জনে গঞ্জিকা সেবন করছে। এটা দেখে ওদিকেই এগিয়ে যায় লাক্সমান। পাবলিক প্লেসে কেন গঞ্জিকা সেবন করছে এটা জিজ্ঞেস করলে ওরা উলটপালট কথা বলে আরো। এতে ওদের সবাইকেই ধোলায় দেয় লাক্সমান। তবে কেন জানি কনস্টেবলটাকে বলছিল স্যার এখানে এমনই চলে, এগুলো সবই স্বাভাবিক ব্যাপার এখানে স্যার, আপনি কয়েকদিন থাকলেই সবকিছু বুঝে যাবেন। তারপরে ওর কোনো কথা না শুনে ওদের সবাইকে ধরে নিয়ে চলে আসে পাশের পুলিশ স্টেশনে। সেখানে থাকা এসআইকে ওদের 3 জনকে ধরিয়ে দেয় এবং বলে যে এরা গঞ্জিকা সেবন করছিল ওপেন প্লেসে। তখন এসআই বলে স্যার এখানে কি আপনি নতুন? আচ্ছা যাই হোক, যা তোরা 3 জন চলে যা। এটা বলেই ওদেরকে ছেড়ে দেয়। আর লাক্সমানকে বলে আপনি হচ্ছে রেলওয়ে স্টেশন পুলিশ, তা আপনার ডিউটি ওখানে, আপনি এখানে কেন? আপনি স্টেশন নিয়ে গিয়ে ভাবুন মশাই, যান। আমার থানা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই এলাকার সবকিছু এভাবেই চলে আর এভাবেই চলবে। তারপর সেখান থেকে খানিকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসে লাক্সমান। সেদিন রাত্রেবেলাতেই লাক্সমান যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে একটা গুলির শব্দে ওর ঘুমটা ভেঙে যায়। তারপর সে বাহিরে বেরিয়ে কনস্টেবলটাকে ডাকে আর জানতে চায় যে কিসের শব্দ ছিল এটা। তখন কনস্টেবলটা বলে স্যার এখানে এটা স্বাভাবিক, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। কিন্তু তারপরেও লাক্সমান ওকে সাথে নিয়ে চলে আসে জঙ্গলের ভেতরে। গিয়ে দেখতে পায় 2 জন লোক বন্দুক দিয়ে পাখি শিকার করছে। তারপর ওদেরকে ধরে নিয়ে চলে আসে ফরেস্ট অফিসারের কাছে। কিন্তু সেও লাক্সমানকে বিভিন্নভাবে অপমান করে। দেখা যায় ফরেস্ট অফিসারের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে ওই এসআই। এগুলোতে লাক্সমানের আর বুঝতে বাকি থাকে না যে ওরা সবাই এক। এই ব্যাপারগুলোতে অনেকটাই মন খারাপ হয়ে যায় লাক্সমানের। আর সে চিন্তা করতে থাকে কেনই বা আমি রেলওয়ে পুলিশ হলাম। যদি আমি সাধারণ পুলিশ হতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমার দাদার জন্য আমাকে আজ রেলওয়ে পুলিশ হতে হলো। পরদিন সকালবেলাতে এইসব চিন্তা করতে করতে স্টেশনে থাকা একটা ব্রেঞ্চের ওপর বসেছিল লাক্সমান। ঠিক তখনই দেখা যায় ওই গুন্ডা পান্ডাগুলো সেখানে চলে আসে আর গতকালে ওর সাথে হয়ে যাওয়া ব্যাপার স্যাপার নিয়ে ওর সাথে মজা নিচ্ছিল। এগুলোতে আস্তে আস্তে রাগান্বিত হতে শুরু করে লাক্সমান। তারপর বুদ্ধি করে ওদের জিজ্ঞেস করে আচ্ছা তোদের টিকিট কোথায়? ওরা জানা ঘুরতে হলে কি টিকিট লাগে নাকি? তখন ওদেরকে মারতে শুরু করে দেয় লাক্সমান।
একদম কাপড় কাচার মতো কেচে যাচ্ছিল ওদেরকে। কিছুক্ষণের মধ্যে ওদের সবাইকে ধর্ষাই করে ফেলে লাক্সমান। ওদের সাথে যখন ফাইট করছিল ঠিক তখনই দেখা যায় দৌড়াতে থাকা একজনকে পা দিয়ে ফেলে দেয় একটা মেয়ে। তারপর গিয়ে সেও ট্রেনে ওঠে। এই ব্যাপারটা আবার দেখে নেয় লাক্সমান, আর মেয়েটিকে পেছন থেকে দেখেই ওর ভালো লেগে যায়। আসলে এত বয়স হওয়ার পর তোর বিয়ে হয়নি, এমনটা হওয়ার স্বাভাবিক। তখন সাথে সাথেই চলে আসে ট্রেনের ভেতরে আর মেয়েটিকে ধন্যবাদ জানায়। আসলে লাক্সমান এখানে এসেছিল মূলত মেয়েটার সঙ্গে কথাবার্তা বলার জন্য। মেয়েটার নাম ছিল তুলসী। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে মেয়েটার সম্পর্কে কিছু তথ্য জানতে পারে লাক্সমান। তুলসী আসলে একটা স্কুলে মাস্টারি করত, ওর বাবাও একটা স্কুলের হেডমাস্টার। এদিকে দেখা যায় শিবু হাতে একটা চেইন আর তালা নিয়ে একটা মেয়ের দিকে আগায়। তারপর গিয়ে সেই মেয়েটাকে বলে, তুমি শুধুই আমার, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কোনো দিনও আমার ভালোবাসার মূল্যটা দাওনি। তবে তুমি যদি কাউকে বিয়ে করো তো সেটা আমিই হব। এটা বলেই ওর এক পায়ে চেনটা লাগিয়ে তালা মেরে দেয়। মেয়েটা অনেক কান্না করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওর চেলাপেলা আর বলে, আমাদেরকে রেলওয়ে স্টেশন পুলিশ মেরেছে, আপনি একটু ব্যাপারটা দেখবেন। ওদের মুখে এমন কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় শিবু আর বলে, তোদের সাথে যারই ঝামেলা হবে তাকেই কি আমি মেরে ফেলবো? আমাকে কি মনে করেছিস তোরা? এত ছোট্ট মাপের একজন এসআইকেও তোরা হ্যান্ডেল করতে পারিস না? অন্যদিকে দেখা যায় তুলসীকে দেখার পর থেকে লাক্সমান সবসময় স্টেশনে এসেই অপেক্ষা করত। প্রায় প্রত্যেক দিনই ওর সাথে দেখাও হতো। আর কোনোদিন যদি তুলসীর আসতে একটু দেরি হতো তাহলে লাক্সমান ওর জন্য ট্রেনটা থামিয়ে রাখত। এভাবেই আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। বলা যায় ওদের মধ্যে প্রেমও মোটামুটি হয়েই গেছে। এমনই একদিন যখন তুলসীর জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই দেখতে পায় পাশের থানার এসআই ওর ছেলেকে ট্রেনে তুলে দিতে এসেছিল। ওর ছেলে শহরে যাবে পড়াশোনার জন্য। এদিকে দেখা যায় শিবুর কাছে কল দিয়ে কেউ একজন বলে, তোমাদের মধ্যে একজন পুলিশের খবরই আসছে, সেটাকে এটাও বলে দেয়। তখন শিবু সাথে সাথেই চলে আসে ওর লোকজনের কাছে আর ওই পুলিশটার নাম ধরে ডাক দেয়। যার নাম ধরে ডেকেছিল সে উত্তরটা নেয়, কিন্তু শিবুর কাছে তো সে ছিল অন্য নামে। তখন শিবুর আর বুঝতে বাকি থাকে না যে এই হলো সেই পুলিশ। সাথে সাথে ওকে ধরে মেরে ফেলতে বলে, কিন্তু সে জানের ভয়ে দৌড় লাগায়। অনেকক্ষণ এভাবে দৌড়াদৌড়ি করার পরে সে কল লাগায় এসপিকে আর ওর সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। তখন এসপি ওকে সামনে থাকা রেলওয়ে স্টেশনের দিকে যেতে বলে। ওখানে আমি এমন একজনের পোস্টিং করিয়েছি যে তোমার সব সমস্যার সমাধান করে দিবে, তো তোমার পেছনে যত লোকই থাক না কেন তুমি শুধু স্টেশন পর্যন্ত যাও, বাকি দায়িত্ব ওর। কিছুক্ষণের মধ্যেই সেই পুলিশ অফিসারটা দৌড়াতে দৌড়াতে চলে আসে স্টেশনে আর লাক্সমানের পিছে গিয়ে লুকায়। সাথে বলে, ওরা আমাকে মারার জন্য তাড়া করছে স্যার, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। ওর মুখে এমন কথা শুনে সাথে সাথেই শুরু করে দেয় লাক্সমান তার তাণ্ডব লীলা। চোখের পলকে ওদের সবাইকেই ধরাশায়ী করে ফেলে লাক্সমান। ওদের ফাইট চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ স্টেশনের এসআই আর লাক্সমানকে বলে, এরা তো আমাদের থানার আন্ডারে পড়ে, তো ওদেরকে আমার হাতে তুলে দিন। কিন্তু লাক্সমান কিছুতেই সেটা করে না আর আন্ডারকভার পুলিশ অফিসারটাকে নিজের হেফাজতে নিয়ে নেয়। তারপর পরই লাক্সমানের কাছে একটা কল আসে। তখন সে জানতে পারে ওর দাদা ওল্ড এজ হোম থেকে পালিয়েছে। দেখা যায় লাক্সমানের দাদা একটা ট্রেনে করে ওর উদ্দেশ্যেই রওনা করে। ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্মে এসে থামে তখন ওনার কাছে একজন বাচ্চা ছেলে সে গঞ্জিকা বিক্রি করতে চায়। এটাতে হতবাক হয়ে যায় উনি আর বলে, এটা তো তোমার স্কুলে যাওয়ার সময়, তাহলে তুমি এটা কেন করছো? কে তোমাকে এটা করতে বাধ্য করাচ্ছে? তখন পিচ্ছি ছেলেটা বলে ওঠে, আমাকে কেউ বাধ্য করছে না, তবে আমার যে বস আছে তিনি হচ্ছে আমার আপু। তারপর ওর বসকে দেখার জন্য লাক্সমানের দাদা বাহিরে বেরোয়। দেখা যায় বাহিরে বসে আছে তুলসী, কিন্তু লাক্সমানকে যেই রূপে দেখেছিল এখানে তার অন্য রূপই দেখা যাচ্ছে। তখন লাক্সমানের দাদা যায় তুলসীর কাছে আর বলে, তুমি এগুলো কেন করছো? তুমি একটা মেয়ে মানুষ হয়ে এগুলো করছো? তোমার বাবা যদি তোমার ব্যাপারে জানতে পারে তাহলে তোমার কি হবে তুমি একবার চিন্তা করেছো? তখন তুলসী হাসতে হাসতে ডাক দেয় ওর বাবাকে। দেখা যায় ওর বাবা দুইটা পোতলা হাতে করে নিয়ে এসে বলে, এই দুইটাই আছে আর নেই। তখন লাক্সমানের দাদার আর বুঝতে বাকি থাকে না যে এটা ওদের ফ্যামিলি বিজনেস। এরপর ওখানে ওদের দুজনকে আরো অনেক কথা শুনিয়ে গিয়ে ট্রেনে ওঠে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে লাক্সমানের কাছে। তখন লাক্সমান ওর দাদাকে অনেক কথা শোনায়। আপনার কি সমস্যা ওল্ড এজ হোমে থাকতে? ওখানে আর মানুষ থাকছে না? আপনাকে তাও তো আমি ভালো ওল্ড এজ হোমে রেখেছিলাম, সেখানে তো আপনার কোনো সমস্যাই হওয়ার কথা নয়। ওরা দাদা নাদিতে কথাবার্তা বলতে থাকলে ঠিক তখনই বাইরে কিছু একটা শব্দ পাওয়া যায়। দেখা যায় সেখানে চলে এসেছে শিবু। সে এসেই লাক্সমানকে থ্রেট দিচ্ছিল, তুই আসলে কে আর কেনই বা তুই আমার পেছনে এমন করে লাগিয়েছিস? তোকে আমার মারতে 1 সেকেন্ডও কিন্তু সময় লাগবে না। আর তুই যে আন্ডারকভার পুলিশ অফিসারটাকে বাঁচিয়ে দিয়েছিলি না, ওকে আমি মেরে দিয়েছি। তো তোর জন্য এটাই ভালো হবে যে তুই ভালোভাবে থাকিস, না হলে কবে যে আমি তোকে মেরে দেবো এটা আমি নিজেও জানি না। আরো অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় ওরা। পরদিন সকালবেলাতেই লাক্সমান তার দাদাকে নিয়ে স্টেশনে আসে ওর প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
কিন্তু লাক্সমান তো আর জানতো না যে সে নিজে কত বড় একটা ধাক্কা খেতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে তুলসী এবং তার বাবা। ওদেরকে দেখে তো লাক্সমানের দাদা চমকে ওঠে, আর সবচাইতে বেশি অবাক হয়েছে ওরা বাপ মেয়ে। তারপর সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখন ওদের সম্পর্কে সবকিছুই লাক্সমানকে খুলে বলে দাদা। প্রথমে তো লাক্সমান কিছুই বিশ্বাস করে না। তারপর যখন তুলসীর ব্যাগটা ওর দাদা কেড়ে নেয় এবং সেটার ভেতর থেকে অনেকগুলো গঞ্জিকা বের করে, তখন সবকিছু ক্লিয়ার হয়ে যায় লাক্সমানের চোখে। ওর মন ভেঙে যায়। সে মনে মনে ভেবেছিল তুলসীকে সে বিয়ে করবে, কিন্তু সেটাও তো আর হলো না। এদিকে দেখা যায় পাশের গ্রামে থাকা এসআইয়ের ছেলে তার বন্ধু বান্ধবের সাথে পার্টি করছিল। সেখানে সবাই বারবার বলাতে সেও একটু গঞ্জিপা খায়। তারপর বাইক নিয়ে যাচ্ছিল সে রাস্তা দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু নেশায় সে এতটাই ধূত হয়েছিল যে তোর চোখটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ এভাবে গাড়িটা চালানোর পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং মারা যায় ছেলেটা। এই ব্যাপারটা ঘটে যায় ওর বাড়িতে তো কান্নার রোল পড়ে যায়। বাবা মা পাড়া প্রতিবেশী সবাই এসে কান্না করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে লাক্সমান আর ওই এসআইকে বলে, আপনার ছেলে কিন্তু নেশা করার জন্য মারা যায়নি, সে মারা গিয়েছে শুধু এবং শুধুমাত্র আপনার জন্য। এখানে পুরোপুরি দোষটাই আপনার। লাক্সমির মুখে এই কথাগুলো শুনে এসআই বুঝতে পারে যে তার কত বড় ভুল হয়ে গিয়েছিল। তখন সে ছেলের শেষ কার্য করতে করতে শপথ করে যে সে একদম ভালো হয়ে যাবে। পরদিন সকালবেলাতেই দেখা যায় শিবু গঞ্জিকা দিয়ে ট্রাক লোড করছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওই পুলিশটা। তখন শিবু বলে, আপনার যে ছেলে মারা গেছে এতে আমি খুবই দুঃখিত। আমিও শেষ কার্যে যেতাম, কিন্তু একটু ব্যস্ততার জন্য যেতে পারিনি। আর কিছুক্ষণ পরে আমার বাড়িতে এসে আপনি আপনার শেয়ারটা নিয়ে যাবেন। কিন্তু পুলিশটা তার বন্দুক তাক করে শিবুর দিকে আর বলে, এতদিন তুমি যা করেছো, এখন আর কিছু করতে পারবে না, এগুলোর এখানেই শেষ। এই জায়গা থেকে এক ফোঁটা গঞ্জিকা আমি আর বাইরে যেতে দেব না। আমার মতো যেন কোনো বাবাকেই নিজের ছেলের জন্য এরকম ভুগতে না হয়। এটা বলেই ও সব মাল সিজ করে নেয়। তারপর সেখান থেকে থানায় এসে মালগুলো রাখে একটা জায়গায়। সেদিন রাত্রেবেলাতে বাড়িতে ফিরছিল পুলিশটা। ওর সাথে ছিল একজন কনস্টেবল। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পায় একটা অটো থামিয়ে কয়েকজন কিছু একটা করছে। তখন কনস্টেবল তাকে পাঠায় সামনে দেখার জন্য। ওদের কাছে যাওয়ার পর একজন বলে, আমাদের চাকাটা পাংচার হয়ে গেছে, তো এটা ঠিক করছি। আরো কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে কনস্টেবল। তখন হঠাৎ করেই দেখতে পায় একটা হাতিয়ার। পুলিশটা ওর স্যারকে বলতে যাবে, ঠিক তখনই ওকে পেছন থেকে আঘাত করে। কিছুক্ষণের মধ্যে ওকে মেরেও ফেলা হয়। এই ব্যাপারটা দেখে তো থতবত খেয়ে যায় এসআই। আর সাথে সাথেই সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে এলোপাথারি ভাবে। আর এদিকে ওরা সবাইকে লুকিয়ে পড়ে। ওই অটোতে যে 5 জন ছিল সবাই ছিল আসলে বড় বড় সন্ত্রাসী। তারপর ওরা সবাই মিলে এক এক করে অ্যাটাক করে সেই এসআইকে। আস্তে আস্তে পুলিশ অফিসারটাকে ধরাশায়ী করে ফেলে। এক পর্যায়ে মারা যায় সেই পুলিশ অফিসারটা। সেখান থেকে ওদের কাজ শেষ করে ওরা 5 জন চলে আসে শিবুর বাড়িতে। ওদের জন্য আগে থেকেই খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। পেট পুরে খাওয়া দাওয়া করার পরে ওদেরকে ওদের টাকা পয়সা মিটিয়ে দেয় শিবু। ওরা সেখান থেকে চলে যাওয়ার সময় বলে যায়, এরপরও কখনো যদি কোনো সমস্যায় পড়ো একবার আমাদেরকে কল দিও, অবশ্যই আমরা চলে আসব। এদিকে দেখা যায় পুলিশ অফিসারটার শেষ কার্য সম্পন্ন করা হচ্ছে। ওর বউ তখন বলে ওঠে, আমার স্বামী যখন খারাপ ছিল তখন ওর জন্য আমার ছেলেটা মারা গেল, আর এখন আমার স্বামী ভালো হয়ে গেছে আর সে নিজেই মারা গেল। এই কথাগুলো শুনে মন খারাপ হয়ে যায় লাক্সমানের। ওর কাছে আরও একটা খারাপ খবর আছে। এই এলাকায় যিনি এসপি আছেন তিনি তদারকি করে থানা থেকে সকল গঞ্জিকা বের করে নিয়ে দিয়ে দিয়েছে সেই বুল লোকজনকে। এগুলো শোনার পরে লাক্সমান একটা প্ল্যান করে বসে। দেখা যায় শিবু আগেই কলকাতা চলে গিয়েছে আর ওর লোকজনগুলোকে মালগুলো নিয়ে আসতে বলে। সেদিন সন্ধ্যার সময় ট্রাকগুলো নিয়ে বের হয়ে পড়ে ওরা। রাত্রি যতই গভীর হচ্ছিল ততই প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। ওরা যেতে যেতেই রাস্তার মাঝে দুটো পাথর এসে পড়ে। তখন ওরা কল লাগায় শিবুকে আর ব্যাপারটা জানায়। তখন শিবু ওকে বলে, তোমরা তাহলে একটা ট্রেন করে ওগুলো আনো। শিবুর কথা তো আর ফেলা যায় না, কারণ ওই হচ্ছে ওদের লিডার। তোর কথা মতোই সেই গঞ্জিকাগুলো মালবাহী ট্রেনে উঠিয়ে দেয়। এই খবরটা লাক্সমান পর্যন্ত যেতে আবার খুব একটা সময় লাগে না। সে এই জন্য হেডকোয়ার্টারে ফোন দেয় আর বলে যে রাস্তায় একটু সমস্যা হয়েছে, তো ট্রেনটা একটু থামাতে হবে। আর নিজেই ট্রেনের রাস্তাটা ভাঙতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা সেখানে এসে থামে। তার পরপরই তাণ্ডব লীলা শুরু করে দেয় লাক্সমান। সেই মালবাহী গাড়িতে থাকা যতজন সন্ত্রাসী ছিল সবাইকেই মারতে শুরু করে। ওদেরকে একদম কুত্তা মারা মারছিল লাক্সমান। এই ব্যাপার স্যাপার দেখে বুদ্ধি করে শিবুর লোকেরা পাশের গ্রামে সবাইকে খবর দেয়। আসলে ভেতরে যে গঞ্জিকাগুলো আছে এগুলো সবই হলো এই গ্রামবাসীদের। তাদের থেকে গঞ্জিকা তো নিয়েছে শিবু, কিন্তু এখন আর টাকা পরিশোধ করেনি। যদি ওটা কলকাতা না পৌঁছায় তাহলে তাদের টাকাও পরিশোধ করবে না। এজন্য সবাই মিলে চলে আসে এবং অ্যাটাক করতে যায় লাক্সমানকে। কিন্তু সেও তো কিছুতে কম নয়। বুদ্ধি করে সে তার চারপাশে আগুন ধরিয়ে নেয় আর বলে, তোরা যদি আর এক পাও সামনে আসিস তাহলে তোদের সকল গঞ্জিকাই এখানেই পুড়িয়ে রাখ করে দেব। এটাতে গ্রামবাসী ভয় পেয়ে যায় আর ওকে টাচ করার সাহস পায় না।
তার পরপরই পড়ে থাকা একটা চেলাকে কল দেয় শিবু। ফোনটা ধরে লাক্সমান, আর এবারে উল্টো সে শিবুকেই থ্রেট দেয়। পরদিন সকালবেলাতেই শিবু কল দেয় ওই এসপিকে আর সবকিছু খুলে বলে। তখন এসপি বলে, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ওখানে আমি একজন পুলিশ অফিসারকে পাঠিয়েছি, যেখানে সেদিন ওই পুলিশ অফিসারটা মারা গেল। এই পুলিশটা একদমই কারাপ্টেড, সে খুব সহজে তোমার গঞ্জিকাগুলো নিয়ে আসবে। ওকে আমি যা বলবো সে সেটাই শুনবে। দেখা যায় এটা তো ফানিন্দ্রা, যাকে লাক্সমান তো আগেই জাহান্নাম দেখে এসেছিল। তবে ফানিন্দ্রা তো এখনো জানেই না যে ওর সামনা কার হতে চলেছে। ফানিন্দ্রা যখন রেল স্টেশনের পুলিশ রুমে ঢুকে তখন লাক্সমানকে দেখে তো একদম অবাক হয়ে যায়। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল সে যেন ভূত দেখে নিয়েছে। এতে সে খানিকটা ভয়ও পায়। তারপরেও আস্তে আস্তে ওর কাছে গিয়ে বলে যে গঞ্জিকাগুলো তুমি সিজ করেছিলে সেগুলো আমাকে দিয়ে দাও, আর এই কাগজে একটা সাইন করে দাও। তখন ওকে অবাক করে দিয়ে লাক্সমান বলে, কিসের গঞ্জিকা, আমি তো কিছুই সিজ করিনি। এটা তো অবাক হয়ে যায় ফানিন্দ্রা। তবে সে তো জানতো যে মিথ্যে কথা বলছে লাক্সমান, কিন্তু ওর কাছে তো কোনো প্রমাণও নেই, এই জন্য কিছু করতেও পারে না ফানিন্দ্রা। তারপর সেখান থেকে বের হয়ে সে শিবুকে কল লাগায় এবং সবকিছু খুলে বলে। সাথে এটাও জানায় যে তোমার মালের কথা তুমি ভুলে যাও, এর সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না। ও হচ্ছে গভীর জলের ফিশ। ওর মুখে এমন কথা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় শিবু। পরদিন সকালবেলাতেই শিবু চলে আসে লাক্সমানের সাথে দেখা করার জন্য, আর এসেই ওকে অনেক করে কথা শোনায়। সাথে বলে, যদি তুই আমার গঞ্জিকাগুলো আমাকে না দিয়ে দিস তাহলে তোকে সহ তোর গোটা পরিবারকে আমি মেরে ফেলবো। আরো অনেকভাবে ওকে থ্রেট দেয়। এই ব্যাপারটাতে ওকে কলার ধরে টানতে টানতে গিয়ে লকআপে পুরে দেয় লাক্সমান। তবে ওকে বেশিক্ষণ রাখতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এসপি নিজেই, আর শিবুকে সারিয়ে নিয়ে চলে যায়। তখন গাড়িতে করে যেতে যেতে শিবু বিভিন্ন জায়গায় কল দেয়। এক পর্যায়ে ফরেস্ট অফিসারকে কল দিয়ে সিসিটিভিগুলো চেক করতে বলে, দেখো তো ওই দিক দিয়ে কোনো গাড়ি ঢুকেছে কিনা। এদিকে দেখা যায় লাক্সমানের দাদা কথাবার্তা বলছিল। তখন হঠাৎ করেই সেখানে চলে আসে দাদার একজন গার্লফ্রেন্ড, আর ওনাকে খাবার দিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই লাক্সমানের ফোনে একটা কল আসে। কলটা দিয়েছিল তুলসী, আর ওর বাড়িতে আজকে ওকে ডিনার করতে বলে। কিন্তু লাক্সমান ওকে না করে দেয়, বলে কালকে না তুমি আমাকে হুমকি ধামকি দিলে, তাহলে আজকে তুমি কেন আবার আমাকে খাবার জন্য ডাকছো? অবশ্যই তোমার কোনো না কোনো মতলব রয়েছে। তারপর গিয়ে দাদার সাথে খাবার খেতে যাবে, ঠিক তখনই দাদা বলে, এগুলো আমাকে দিয়ে গেছে, তোর জন্য এখানে এক ফোঁটাও নেই। তখন আর অন্য কোনো উপায় না পেয়ে লাক্সমান চলে আসে তুলসীর বাড়িতে। ওকে খুব আদর যত্ন করে তুলসী খাবার খাওয়াচ্ছিল। দেখা যায় ঘরের বাইরে তুলসীর বাবা সহ ওদের পুরো গ্রামটা অপেক্ষা করছিল। আসলে এটার পেছনে একটা কাহিনী আছে। তুলসীকে ওদের গ্রামেরই একজন বন্য মাশরুম রান্না করে এনে দিয়েছিল, আর বলেছিল এটা হচ্ছে ট্রুথ সিরামের মতো কাজ করে। যদি এটা লাক্সমানকে খাওয়ানো যায় তবে অবশ্যই কাজ হবে, আর তার থেকে এটা জানা যাবে যে আমাদের গঞ্জিকাগুলো সে কোথায় রেখেছে। তখন ওদের প্ল্যান মোতাবেক তুলসীও সেটাই করে, কিন্তু লাক্সমানের মুখ থেকে একটা কথাও বের করতে পারে না। পরদিন সকালবেলাতে আবারও ওদের দুজনের দেখা হয়, কিন্তু এবার লাক্সমান দেখতে পায় কিছু টাকা দিয়ে তুলসী একটা লোকের কাছ থেকে একটা বন্দুক কিনলো। তখন ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই বন্দুক দিয়ে তুমি কি করবে? এটা কি তুমি আমাকে মারার জন্য কিনেছো নাকি? তুলসী বলে, এটা দিয়ে আমি শিবুকে মারবো, কারণ সে আমার বোনকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে। ছোটবেলা থেকেই সে আমার বোনকে ভালোবাসতো, কিন্তু সে তো অনেক খারাপ, এই জন্য আমার বাবা ওর সাথে আমার বোনের বিয়েটা দেয়নি, আর অন্য জায়গায় ওর বিয়েটা ঠিক করে। যেদিন আমার বোনের বিয়ে হচ্ছিল ঠিক সেদিনই শিবু এসে ওর হবু জামাইকে মেরে ওকে উঠিয়ে নিয়ে গেছে। এই জন্য শিবুকে মারার জন্য আমি যাই একজনকে কন্ট্রাক্ট দেওয়ার জন্য। সে 6 লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে তো তখন অত টাকা ছিল না, এই জন্য আমরা গঞ্জিকা বিক্রি করে টাকাগুলো অ্যারেঞ্জ করছিলাম। কিন্তু এর মধ্যে তো তুমি এসে ঝামেলা বাড়িয়ে দিলে। যদি তুমি না আসতে তাহলে এতদিন আমাদের 6 লাখ টাকা হয়েই যেত, আর এই জন্য এখন নিজের জানের ঝুঁকি নিয়ে মারতে যাবো ওকে আমি নিজেই। তখন লাক্সমান বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার বোনকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এদিকে দেখা যায় শিবুর কাছে একটা খবর আসে, বনের ভেতরে যেখানে টাইগার জোন আছে সেখান দিয়ে গাড়িটা নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজটা পাওয়া গেছে। তখন সে টাইগার জোনের উদ্দেশ্যে রওনা করে দেয় শিবু। কিন্তু ওই জায়গায় সচরাচর কেউ যায় না, কেননা ওদিকে আসলেই বাঘ আছে। এগুলোর কোনো কিছুতেই ভয় না পেয়ে শিবু আগাতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরও কিছুতেই খুঁজে পাচ্ছিল না ওই ট্রাকটা। তারপর হঠাৎ করে কিছু একটা দেখে ওর সন্দেহ হয়। লতা পাতাগুলো সরাতেই দেখতে পায় বিশাল বড় একটা ট্রাক। তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে ট্রাকের দরজাটা খোলে, কিন্তু দেখতে পায় ভেতরে তো কিছুই নেই। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় শিবু। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে রাত্রেবেলাতে বাসার দিকে ফিরছিল লাক্সমান। ঠিক তখনই রাস্তায় দেখতে পায় ছেলে মেয়ে মিলে 5 জন মানুষ একটা অটোর কাছে কিছু একটা করছে। আসলে এরা ওই 5 জন যারা সবাই মিলে মেরেছিল ওই পুলিশ অফিসারটাকে, আর আজকে তারা এখানে এসেছিল শিবুকে মারার জন্য। তারপর শুরু করে দেয় ওদের কাজ। আচমকাই লাক্সমানের ওপর অ্যাটাক করে বসে। এতে লাক্সমান থতবত খেয়েছে এবং ওদের হাতে মার খেতে শুরু করে।
লাক্সমানের অনেক বাজে অবস্থা করে ফেলে ওরা সবাই মিলে। তারপর লাক্সমানকে এমন একটা পজিশনে ধরে ফেলে যেখান থেকে কোনোভাবেই বের হতে পারছিল না লাক্সমান। তবে লাক্সমানও তো কম নয়, এই জন্য সে অনেক শক্তি একসাথে জুগিয়ে ওদেরকে মারতে শুরু করে। যদি ওরা 5 জনই ছিল খুবই স্কিল ফাইটার, তবে লাক্সমান তো ছিল ওদের থেকেও বেশি ভয়ঙ্কর। এক এক করে ওদের সবাইকে মেরে ফেলতে থাকে লাক্সমান। এই 5 জনকে খতম করতে ওর খুব একটা সময় লাগে না। তারপর ওদের টেম্পুটা নিয়ে চলে আসে শিবুর বাড়িতে। এই টেম্পুটা দেখে শিবুর আর বুঝতে বাকি থাকে না যে ওদের সবাইকেই মেরে ফেলেছে লাক্সমান। তখন লাক্সমান সোজা ঢুকে যায় ঘরের মধ্যে এবং ওদের 5 জনের জন্য রাখা খাবারটার সামনে বসে। একটা কলার পাতা সুন্দর করে ধুয়ে নিয়ে খাবার খেতে শুরু করে আর বলতে থাকে খুব টেস্ট হয়েছে কিন্তু খাবারটা। তারপর পরে শিবুর ইশারাতে কয়েকজন মিলে অ্যাটাক করে লাক্সমানকে, কিন্তু লাক্সমানের কাছে তো ওরা কিছুই নয়, কারণ ওদের 5 জনের মতো স্কিল ফাইটারকে সে হারিয়ে এসেছে। আর এরা তো হচ্ছে স্মল ফ্রাই, এজন্য তেমন একটা বেগ পেতে হয় না লাক্সমানের। তারপর যাওয়ার সময় তুলসীর বোনের পায়ে থেকে চেনটা ভেঙে ওকে নিয়ে যায়। চলে যাওয়ার আগে শিবুকে একটা চ্যালেঞ্জও ছুড়ে দিয়ে যায়, যেদিন তুই আমাকে মেরে ফেলতে পারবি সেদিন তুই বিয়ে করতে আসিস একে। ওর মুখে এমন কথাবার্তা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় শিবু। সেখান থেকে লাক্সমান সরাসরি ওর বোনকে নিয়ে চলে আসে তুলসীদের বাড়িতে। বোনকে ফিরে পেয়ে তো তুলসী এবং ওর বাবা অনেক খুশি। এবার তুলসী সত্যি সত্যি লাক্সমানের প্রেমে পড়ে যায়। এদিকে দেখা যায় পরদিন সকালবেলাতেই একজন এক্সপার্টকে ডাকা হয়, যে কিনা গঞ্জিকাগুলো কোথায় আছে সেটা খুঁজে বের করবে। সে এসেই জঙ্গলের মধ্যে গিয়ে ওই গাড়িটা চেক করতে থাকে। তখন খেয়াল করে দেখতে পায় গাড়ির টায়ারে কালো মাটি, কিন্তু এই জঙ্গলের মধ্যে তো সবই লাল মাটি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে যেখানে কালো মাটি আছে সেখানেই গিয়ে ওই গঞ্জিকাটা সামলানো হয়েছে। তখন ওরা খুঁজতে খুঁজতে চলে আসে একটা জায়গায়। দেখতে পায় চারিদিকে ছোট ছোট ডোবার মধ্যে ভাঙাচুর একটা বাড়ি। তার মানে গঞ্জিকাগুলো এই ঘরের মধ্যেই রাখা হয়েছে। বাইনোকুলার দিয়ে ওরা দেখে এটা শিওরও হয়। তারপর আস্তে আস্তে আগাতে থাকে। পানির ভিতর দিয়ে কিছু দূর গিয়ে ওঠে ওই ঘরে। দরজাটা খুলে উকি মেরে দেখতে পায় একজন বসে আছে। তার পরপরই চলে একটা শটগান। দেখা যায় এটা তো লাক্সমানের দাদা। একের পর এক সে মানুষকে পাখির মতো মারছিল। কারো প্রতি যেন তার একটুও দয়া মায়া নেই। আসলে সে আগে মিলিটারিতে কাজ করত। যেই ওর আশেপাশে আসছিল তাকেই মেরে দিচ্ছিল তিনি। এতে গুন্ডারও তো অনেক ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই লাক্সমানের দাদার ফোন একটা কল আসে। কলটা দিয়েছিল লাক্সমান। তখন সবকিছুই খুলে বলে ওর দাদা, আর বলে তুই একদমই চিন্তা করিস না, এগুলো সব আমিই দেখে নেব। কিন্তু ওর দাদার মুখে এসব কথা শুনে অনেকটাই ভয় পেয়ে যায় লাক্সমান, আর সেই জায়গার উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হয়। দাদার দিকে গুলি চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে শিবু এবং তার সাথে এসেছিল পেড্রো। এসেই গোলাগুলি করতে থাকে পেড্রো। কয়েকটা গুলি গিয়ে লাগে দাদার গায়ে। যতক্ষণে লাক্সমান এখানে এসে পৌঁছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেখতে পায় দাদা মারা গেছে। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় লাক্সমান, কারণ যখন ওর অনেক অল্প বয়স ছিল তখন ওর বাবা মা মারা যায়। তখন ওর দাদা ইচ্ছা করে মিলিটারি থেকে রিটায়ার গ্রহণ করে। এমনকি ওদের দুজনের মধ্যে যেন কেউ আসতে না পারে এই জন্য লাক্সমানের বিয়ে পর্যন্ত ভাঙিয়ে দিত ওর দাদা। এই সকল কথাগুলো একটা ট্রেপ রেকর্ডারে রেকর্ড করে গিয়েছিল ওর দাদাম। একদম শেষে বলে, এখন তুই বিয়ে করতে পারবি, কোনো সমস্যা নেই, কারণ তোর বিয়ে ভাঙার জন্য তো আমিই থাকলাম না। এইসব ব্যাপারগুলো চিন্তা করে অনেক কান্না করতে থাকে লাক্সমান। পরদিন সকালবেলাতেই দেখা যায় একটা মেলা শুরু হয়েছে। সেখানে শিবু ও পেড্রো অনেক করে নাচানাচি করছে। কেন জানি সকল গ্রামবাসীকে এখানে উপস্থিত হতে বলা হয়। সবাই যখন এখানে আসে তখন দেখায় ওদের খেল। লাক্সমানকে মেরে টানিয়ে রেখেছিল একটা দড়ি দিয়ে। আজকে ওকেই উৎসর্গ করবে দেবীর কাছে। অনুষ্ঠানটা শুরু করার জন্য শিবু ওর হাতে একটা রামদাও নেয়। মহিষকে বলি দিতে যাবে, ঠিক তখনই ওদের হাত থেকে ছুটে যায় মহিষটা আর গিয়ে লাক্সমানের দড়িটা খুলে দেয়। তখনই শুরু হয়ে যায় লাক্সমানের তাণ্ডব লীলা। এক এক করে সবাইকেই মারতে শুরু করে। কাউকে এবার আধা মারা করে রাখছিল না, একদম ফুল ফাইনাল করছিল। চেলাপেলা সবাইকেই মারার পরে এবার পেড্রোকে ধরে। এক ঝাটকা ওর গলার মধ্যে দিয়ে ত্রিশূল চালিয়ে দেয়। এতে করে মারা যায় পেড্রো। তারপর গিয়ে ধরে শিবুকে। অনেকক্ষণ চলে ওদের দুজনের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে রামদাটা হাতে নেয় লাক্সমান আর এক কোপে শিবুর দেহ থেকে ওর মুন্ডিটাই আলাদা করে ফেলে। মারা যায় শিবু। মারামারির মধ্যে ওদের গঞ্জিকাগুলোও সব পুড়িয়ে দিয়েছিল লাক্সমান। পুরো এলাকাটাকে এই ভয়ঙ্কর শিবুর থাবা থেকে বাঁচিয়ে দিল। কয়েকদিন পরেই দেখা যায় লাক্সমান ছুটি নিয়েছে, কারণ এতদিন এসে তুলসীকে বিয়েও করে ফেলেছিল। ওরা দুজনে হানিমুনে যাচ্ছে। ট্রেনে ওঠার পরপরই লাক্সমানকে কল দেয় ওর বস আর বলে একটা ঝামেলা হয়ে গেছে একটা জায়গায়, তো তোমাকে খুবই প্রয়োজন। কিন্তু লাক্সমান বলে আগামী 3 মাস আমাকে একদমই খুঁজে পাবেন না স্যার, কারণ আমি এখন হানিমুনে যাচ্ছি। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।